আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফ হাসান। আজকে হাজির হয়েছি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের 2 নম্বর চ্যাপ্টার গতির দ্বিতীয় ক্লাস নিয়ে। গত ক্লাসে আমরা গতি সম্পর্কিত এবং গতির সাথে রিলেটেড কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, গতি রিলেটেড কিছু রাশি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বিভিন্ন প্রকার গতি সম্পর্কে জানব। আমাদের চারপাশে প্রতিনিয়ত গতিশীল বিভিন্ন বস্তু রয়েছে, তাদের গতির ভিন্নতার উপর ভিত্তি করে গতিকে কিভাবে বস্তুগুলো গতিশীল আছে তার উপর ভিত্তি করে বস্তুর গতিকে কয়েক প্রকারে ভাগ করা হয়েছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি এবং সরল স্পন্দন গতি। আমরা এই গতিগুলোর সংজ্ঞা এবং উদাহরণ সম্পর্কে জানবো আর কি। তো প্রথমে আমরা আসি সরলরৈখিক গতি। তো সরলরৈখিক গতিটা কি? কোনো একটা বস্তু যখন সরল রেখায় চলমান থাকে বা সরল রেখায় গতিশীল থাকে, তাহলে বস্তুর যে গতি হয় সেই গতি হচ্ছে সরলরৈখিক গতি। অর্থাৎ কোনো একটা বস্তু যদি সরল রেখা বরাবর গতিশীল থাকে, তাহলে সেই বস্তুর যে গতি হয় তাহলে সেটা হচ্ছে সরলরৈখিক গতি। এটার উদাহরণ ধরতে পারো যে কোনো একটা পড়ন্ত বস্তু বা বলকে যদি তুমি উপর থেকে ছেড়ে দাও, তাহলে সেটা যে গতিতে নিচে পড়ে আর কি, একদম সরল রেখা নিচের দিকে চলে আসে, তাহলে সেটা হচ্ছে সরলরৈখিক গতি। তারপর আসি ঘূর্ণন গতি। কোনো বস্তুর গতি যদি এমন হয় যে একটা বিন্দুকে কেন্দ্র করে চারপাশে একটা বিন্দু থেকে সমদূরত্বে থেকে ঘুরতে থাকে, তাহলে যে গতি হয় সেটা হচ্ছে ঘূর্ণন গতি। আবারও বলতেছি, কোনো একটা বস্তুর গতি যদি এমন হয় যে একটা বিন্দুকে কেন্দ্রে রেখে সমদূরত্বে থেকে ঘুরতে থাকে, তাহলে সেটা হচ্ছে তার ঘূর্ণন গতি। একটা বিন্দুকে কেন্দ্রে রাখবে, কেন্দ্র থেকে সমদূরত্বে থেকে বস্তুটি ঘুরতে থাকবে, সেটা হচ্ছে তার ঘূর্ণন গতি। উদাহরণ হতে পারে বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাঁটার গতি। একটা নির্দিষ্ট সেন্টার থেকে সমদূরত্ব থেকে ঘুরতে থাকে, নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্ব থেকে যদি ঘুরতে থাকে, তাহলে সেটা হচ্ছে ঘূর্ণন গতি। তারপর আসি চলন গতি। কোনো একটা বস্তুর গতি যদি এমন হয় যে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে গতিশীল, তাহলে সেটা হচ্ছে চলন গতি। বলছি যে কোনো একটা বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যদি গতিশীল হয়, তাহলে সেটা হচ্ছে চলন গতি। চলন গতির উদাহরণ হতে পারে যে কোনো গাড়ি, সাইকেল বা মোটরসাইকেল যাই বলো না কেন, যদি তার আমরা ঘূর্ণায়মান চাকাটাকে বিবেচনায় না আনি, শুধু বডিটাকে বিবেচনায় আনি, তাহলে সেটা হচ্ছে চলন গতি। কারণ তার বডির সকল কণা একই সময়ে সবসময় একই দিকে গতিশীল থাকে, তাহলে সেটা হচ্ছে চলন গতি। চলন গতির ক্ষেত্রে এখানে বিবেচ্য বিষয় আছে যে সবসময় যে সরলরৈখিক হতে হবে বা সরল রেখায় চলতে হবে এরকম না, আঁকা বাঁকাও চলতে পারে, কিন্তু শর্ত কোনটা? যে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে গতিশীল হতে হবে। যেমন আমাদের টেক্সট বই বা আমাদের বোর্ড বইয়ে যে উদাহরণটা দেওয়া আছে, এরকম দেওয়া আছে। বাঁকা হতে পারে, বাট এটা কিন্তু আঁকা বাঁকা, এটা গেছে এই সরল রেখা গেছে, এটা উপরের দিকে, এটা এদিকে। বাট এখানে প্রত্যেকটা বস্তুর প্রত্যেকটি কণা একই সময় একই দিকে গতিশীল আছে। কিন্তু এটা যদি এরকম হতো, এটা কিন্তু চলন গতি নয়, কিন্তু এটা চলন গতি। কারণ এই ক্ষেত্রে বস্তুর প্রত্যেকটি কণা একই সময় একই দিকে গতিশীল রয়েছে, এজন্য এটা হচ্ছে চলন গতি, কিন্তু এটা চলন গতি নয়। এবার সে আমরা পর্যাবৃত্ত গতি। যদি কোনো বস্তু কণার গতি এমন হয় যে একটা নির্দিষ্ট সময় পর পর বস্তুর গতির পুনরাবৃত্তি ঘটে। কি ঘটে? পুনরাবৃত্তি ঘটে। পুনরাবৃত্তিটা কি? পুনরাবৃত্তি মানে একই কাজ বারবার করা। অর্থাৎ কোনো একটা বস্তু গতিশীল আছে, একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে যাচ্ছে বা একটা নির্দিষ্ট রাস্তায় অতিক্রম করছে বা একই ভাবে চলছে, একটা নির্দিষ্ট সময় পর পর একই স্থান অতিক্রম করছে বা পুনরাবৃত্তি ঘটাচ্ছে গতির, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। ধরো এটা ধরতে পারো, বৈদ্যুতিক পাখাও ধরতে পারো। বৈদ্যুতিক পাখার শেষের বিন্দুগুলো বা ঘড়ির কাঁটা একটা নির্দিষ্ট বিন্দু একটা নির্দিষ্ট সময় পর পর এই একই বিন্দুতে অতিক্রম করে। ধরো এখানে 12 কাঁটা থাকলে সেকেন্ডের কাঁটা প্রতি 60 সেকেন্ড পর পর এখান দিয়ে অতিক্রম করছে, তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর একই স্থান অতিক্রম করছে, এজন্য এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। বৈদ্যুতিক পাখার গতি, তারপরে ঘড়ির কাঁটার গতি, এগুলো হচ্ছে পর্যাবৃত্ত গতি। এবার আমরা আসি সরল স্পন্দন গতি। মনে রাখতে হবে সরল স্পন্দন গতি এক প্রকার পর্যাবৃত্ত গতি, কিন্তু পার্থক্যটা কি?
সরল স্পন্দন গতির এক প্রকার পর্যায়বৃত্ত গতি, কিন্তু পর্যায়কালের এক সময় একদিকে যেদিকে চলবে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলবে। অর্থাৎ বস্তুটি পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে গতিশীল থাকবে আর বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে গতিশীল থাকবে। এখন আসো পর্যায়কাল। এই পর্যায়বৃত্ত গতিতে আমরা বলেছি যে একটা নির্দিষ্ট সময় পর পর গতির পুনরাবৃত্তি ঘটে। যে নির্দিষ্ট সময় পর পর গতির পুনরাবৃত্তি ঘটে সেটা হচ্ছে পর্যায়কাল। অর্থাৎ পর্যায়কাল হচ্ছে একটা সময়, ওই সময় পর পর পর্যাবৃত্ত গতি সম্পন্ন বস্তু ওই একই স্থান আবার অতিক্রম করে বা তার গতির পুনরাবৃত্তি ঘটায়, সেই সময়টাই হচ্ছে পর্যায়কাল। আর সরল স্পন্দন গতিতে এই পর্যায়কালের অর্ধেক সময় বস্তুটি একদিকে গতিশীল থাকবে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে গতিশীল থাকবে। অর্থাৎ একটা বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় ডান দিকে যায়, বাকি অর্ধেক সময় বাম দিকে যাবে, বা পর্যায়কালের অর্ধেক সময় যদি সামনের দিকে যায়, বাকি অর্ধেক সময় যাবে পিছনের দিকে, এটাই হচ্ছে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতির সবচেয়ে কার্যকরী উদাহরণ হতে পারে যে ঘড়িগুলো, যে পেন্ডুলাম ঝুলানো যে ঘড়িগুলো থাকে, সেগুলো দেখবা যে অনেকের বাসায় আছে, তোমাদের অনেকের বাসায় থাকতে পারে। পেন্ডুলামটি অর্ধেক সময় এদিকে যাচ্ছে, ঠিক বাকি অর্ধেক সময় তার বিপরীত দিক থেকে সমান দূরত্ব যাচ্ছে। ওই পর্যায়কালের অর্ধেক যদি এদিকে যায়, বাকি অর্ধেক এদিকে যাচ্ছে, অর্থাৎ বিপরীত দিকে গতিশীল আর কি। পরস্পর সবকে এটা হচ্ছে সরল স্পন্দন গতি। তো এই ছিল গতির বিভিন্ন প্রকার। আমরা গত ক্লাসে যে রাশিগুলো সম্পর্কে জেনেছি এবং আজকে যে গতির প্রকারভেদগুলো সম্পর্কে জানলাম, এগুলো শুধু ক এবং খ নাম্বারের জন্য আসে, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের জন্য বেশি আসে, আর এগুলো হলো বেসিক বিষয়। আর এখন যেগুলো শিখতে যাচ্ছি সেগুলো তোমাদের গ এবং ঘ নাম্বারের জন্য লাগবে, গতির সমীকরণ বা ম্যাথ করার জন্য যেগুলো লাগবে এগুলো এখন আমরা শিখবো। এখন দেখো গতির সমীকরণ। গতির সমীকরণ জানার আগে আমাদের কিছু বিষয়ের প্রকাশ সম্পর্কে জেনে নিতে হবে। মানে পদার্থবিজ্ঞানে তোমাদের কিছু বিষয়কে সংযুক্ত আকারে প্রকাশ করা হয় আর কি, সেগুলো সম্পর্কে আমরা জানবো। যেমন কোনটা দ্বারা কি বোঝায় সেটা আগে জেনে নিতে হবে। দেখো প্রথমে আসতেছে ভি বা আদিবেগ বা ইউ ছাড়া বোঝায় আদিবেগ, বা তুমি বিবেচ্য সময়ে শুরুতে যে বেগ থাকবে সেটা হচ্ছে আদিবেগ। তারপর আসে ভি, শেষ বেগ। তুমি যে সময়টা বিবেচনা করবে সেই সময়ের শেষে গিয়ে যে বেগটা থাকবে সেটা হচ্ছে শেষ বেগ। এ দ্বারা প্রকাশ করা হয় ত্বরণ, আর তোমার বিবেচ্য সময় যে ত্বরণ হয় সেটা হচ্ছে এ। টি হচ্ছে সময় বা তোমার বিবেচ্য সময়, এস হচ্ছে তোমার বিবেচ্য সময়ে অতিক্রান্ত দূরত্ব বা সরণ। মনে রাখতে হবে এগুলো সবগুলাই তোমার বিবেচ্য সময়। এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা সরণ, তুমি যে সময়টা বিবেচনা করেছো সেই সময়ের মাঝে। মোটামুটি এগুলোই জানতে হবে আর কি, এগুলোই জেনে রাখলে হবে যে ইউ দ্বারা কি বোঝায় আদিবেগ, ভি দ্বারা কি শেষ বেগ, এ দ্বারা কি ত্বরণ, টি দ্বারা সময়, এস দ্বারা অতিক্রান্ত দূরত্ব বা সরণ। এখন আসলে এগুলো থেকে আমরা সমীকরণ নির্ণয় করবো এবং যেগুলো ম্যাথ করতে আর কি সাহায্য করবে। প্রথম সমীকরণ দূরত্বের এস ইকুয়াল টু বিটি। এখানে বিটা হচ্ছে সমবেগ, সমবেগ সমবেগ সমবেগটা আবার কি? সমবেগটা হচ্ছে কোন বস্তুর বেগ যদি একই থাকে বা একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে বেগ একই, প্রথমে যে বেগ ছিল শেষেও সেই বেগই রয়েছে, সেটা হচ্ছে সমবেগ। অর্থাৎ একটা বস্তু একই বেগে গতিশীল, সেটা হচ্ছে সমবেগ। সমবেগ হলে তার অতিক্রান্ত দূরত্ব টি সময় পরে তার অতিক্রান্ত দূরত্ব বিটি, এটা
সংজ্ঞা থেকে বোঝা যায়। যেমন আমরা বেগের সংজ্ঞা পড়ছিলাম কি, যে একটা বস্তু 1 সেকেন্ডে বা একক সময় যে দ্রুত অতিক্রম করে সেটা হচ্ছে তার বেগ। অর্থাৎ 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে v, তাহলে t সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব vt। এখানে s সমান সমান লেখা হয় vt, s সমান সমান vt। এটা তুমি 1 নম্বর সমীকরণ হিসেবে ধরতে পারো। তো তারপর দ্বিতীয় যে সমীকরণটা জানতে হবে সেটা হচ্ছে v = u plus at। v বলেছিলাম কি শেষ বেগ বা তোমার বিবেচ্য সময়ের শেষ বেগ, u বলছিলাম যে আদি বেগ বা তুমি যে সময়টা বিবেচনা করছো তার শুরুতে যে বেগ সেটা হচ্ছে u, আর a হচ্ছে তোমার বিবেচ্য সময় ত্বরণ, আর t হচ্ছে তোমার বিবেচ্য সময়। এখন এটার সংজ্ঞা থেকে বলা যায়, দেখো আমি ত্বরণের সংজ্ঞা কি বলেছিলাম, ত্বরণের সংজ্ঞা বলেছিলাম যে একক সময়ে কোন বস্তুর বেগ পরিবর্তন যতটুকু হয় সেটা হচ্ছে তার ত্বরণ, অথবা বেগ পরিবর্তন হারে হচ্ছে ত্বরণ। কারণ t সময়ে বেগ হয় কত a, 1 সেকেন্ডে বেগ হয় কত a, তাহলে t সময় বেগ হয় at, আর আগে আদি বেগ ছিল u, তাহলে টোটাল বেগ কত u plus at। অর্থাৎ তোমার ওই ত্বরণের সংজ্ঞা অনুযায়ী 1 সেকেন্ডে বেগ কত a, t সেকেন্ডে বেগ কত at, আর আদি বেগ ছিল u, তাহলে টোটাল বেগ কত আদি বেগ প্লাস পরবর্তীতে যে বেগটা হচ্ছে বেগের পরিবর্তন হচ্ছে at, তাহলে v = u plus at। তারপর দেখো s = u plus v by 2 into t। পরবর্তী যে সমীকরণগুলো আসবে এই দুইটা সমীকরণ দিয়েই প্রমাণ করা যাবে, কিন্তু প্রমাণ তোমাদের বেশি আসে না, প্লাস অত লাগেও না, বই আছে দেখে নিতে পারো। এখন শুধু এই সমীকরণগুলো মনে রাখলেই হবে, আমি শুধু সমীকরণগুলো লিখে দিচ্ছি আর কি, ম্যাথ করার জন্য সমীকরণগুলোই লাগবে। তারপর s = ut plus half at square v square = a square plus 2as। এই পাঁচটা সমীকরণ পড়লে মোটামুটি হয়ে যাবে। আমাদের যে ম্যাথগুলো আসে তোমাদের 9, 10 এর বা এসএসসি তে যে ম্যাথগুলো আসে এই পাঁচটা সমীকরণ থেকে মোটামুটি চলে আসবে আর কি। তো দেখো s = vt সমবেগের ক্ষেত্রে, v = u plus at সমত্বরণের ক্ষেত্রে, এটা হলো সমবেগ, সমত্বরণ। আর এটা দুইটা ভিন্ন ভিন্ন বেগ দেওয়া থাকলে তখন আমরা এটা নির্ণয় করব। s = u plus v by 2 into t, s = ut plus half at square, v square = u square plus 2as। এই পাঁচটা সমীকরণ দিয়ে মোটামুটি গতির যত ম্যাথ আছে আমরা সলভ করতে পারবো ইনশাআল্লাহ। তো এইটুকুই। দেখো একটা উদাহরণ লিখেছি, ওই সমীকরণগুলো থেকে একটা অঙ্ক লিখেছি আর কি। কোন বস্তুর বেগ স্থির অবস্থান থেকে 5 সেকেন্ডে বেড়ে 20 মিটার পার সেকেন্ড হলে ত্বরণ কত। এখানে এই গতি সম্পর্কিত অঙ্কগুলো করার জন্য বা ম্যাথগুলো করার জন্য আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে কি কি রাশি দেওয়া আছে তার উপর ভিত্তি করে ওই পাঁচটা সমীকরণ থেকে একটা সমীকরণকে আমাদের আনতে হবে। এখানে এখন দেখো তাহলে কি কি রাশি দেওয়া আছে। এখানে আগে দেখো ম্যাথগুলো সলভ করার প্রসেস আর কি। প্রথমে হাতের খাতার ডান পাশে বা হাতের ডান পাশে এভাবে লিখে নেবে এখানে কি কি দেওয়া আছে এগুলো লিখে নেবে। যেহেতু বস্তুর বেগ স্থির অবস্থান বলছে মানে তোমার
আদিবেগ দেওয়া আছে, এখানে না বলা থাকলে আদিবেগ দেওয়া আছে কত, 0। স্থির অবস্থান আদিবেগ কত, সবসময় 0। তাহলে আদিবেগ দেওয়া আছে, আদিবেগ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। তারপর সময় দেওয়া আছে 5 সেকেন্ড, যেহেতু সময়, তাহলে সময়টি ইকুয়াল টু 5 সেকেন্ড। তারপর বেড়ে 20 মিটার পার সেকেন্ড হলে, মানে সর্বশেষ বেগটা হচ্ছে কত, 20 মিটার পার সেকেন্ড, তাহলে শেষ বেগ ভি ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। আমাদের চেয়েছে কি ত্বরণ, এটা লিখে নিবে, ত্বরণ বের করতে হবে, একটা টাক দিবে। এখন দেখো, এখন এখানে দেওয়া আছে কি কি, ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে, ভি দেওয়া আছে, লাগবে কি এ, অর্থাৎ এই 4টা রাশি দ্বারা যে সমীকরণটা আছে সেই সমীকরণটা আগে আমাদের এখানে আনতে হবে। দেখো প্রথম সমীকরণ কি ছিল, এস ইকুয়াল টু ভিটি, ভি আছে, টি আছে, এস আছে, বাট এ নাই, ওটা দ্বারা হবে না। দ্বিতীয় সমীকরণ কি ছিল, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। দেখো এখানে 4টে আছে, এখানে লিখবো যে আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। জাস্ট মানগুলো বসে দিলে হবে আর কি। ভি এর মান কত 20, ইউ এর মান 0, প্লাস এর মান কত, এর মান জানি না, টি এর মান কত 5, বা 20 ইকুয়াল টু 0 a ইন্টু 5, বা a ইকুয়াল টু 20/5, ত্বরণ একক মিটার পার সেকেন্ড স্কয়ার। অতএব ত্বরণ কত, অতএব ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি বুঝতে পারছি। তোমাকে দেখতে হবে যে কোন কোন রাশি দেওয়া আছে, উদ্দীপক থেকে বুঝতে হবে কোন কোন রাশি দেওয়া আছে, এবং ওই রাশি সম্পর্কিত বা সবগুলো রাশি আসতেছে তোমার কোন সমীকরণে, ওই 5টা সমীকরণের ভিতরে ওই সমীকরণ নিয়ে এসে ম্যাথ সলভ করতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশন দেখো, আরেকটা দেখো, সেকেন্ড বেগে আঘাত করে দেখো আরেকটা উদাহরণ, যে কোনো একটি বুলেট 1.8 কিলোমিটার পার সেকেন্ড বেগে দেওয়ালে আঘাত করে 200 সেন্টিমিটার প্রবেশ করলে মন্দন কত হবে। ওই সেম আগের মতোই লিখে নেবে। এখানে যেহেতু বুলেট 1.8 কিলোমিটার পার সেকেন্ড দেওয়ালে আঘাত করছে, অর্থাৎ আদি বেগ ছিল কত, 1.8 কিলোমিটার পার সেকেন্ড। আরেকটা বিষয় মনে রাখবে যে ফিজিক্সে ম্যাথ গুলো করার সময় তোমার যে একক এই মানগুলো দেওয়া থাক না কেন সেগুলোকে স্ট্যান্ডার্ড এককে নিয়ে আসতে হবে। অর্থাৎ এসআই একক যদি তুমি করছো যে দূরত্বের একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড, বা যে কোনো এককে দেওয়া থাক তোমাকে এসআই এককে নিয়ে আসতে হবে। তাহলে 1.8 কিলোমিটার পার সেকেন্ড দেওয়া আছে, এটাকে নিয়ে আসতে হবে মিটার পার সেকেন্ড, কারণ আমরা বেগের একক করেছি মিটার পার সেকেন্ড। তাহলে 1.8 গুণন 1000 মিটার পার সেকেন্ড।
মিটার পার সেকেন্ড। তাহলে আঘাত করে কত সেন্টিমিটার প্রবেশ করেছে? 200 সেন্টিমিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব is equal to 200 সেন্টিমিটার। দেখো দেওয়া আছে সেন্টিমিটারে, আমাদের নিয়ে আসতে হবে কিসে? মিটারে নিয়ে আসতে হবে। 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার, অর্থাৎ 100 দ্বারা ভাগ করলে মিটারে চলে আসবে। 2 মিটার। তারপর দেখো দেওয়ালে আঘাত করলে এত সেন্টিমিটার প্রবেশ করে মন্দন কত? যেহেতু আঘাত করার পর 200 সেন্টিমিটার প্রবেশ করেছে, একটা বুলেট দেওয়ালে আঘাত করেছে, আঘাত করার পরে 200 সেন্টিমিটার প্রবেশ করেছে, প্রবেশ করার পরে তো অবশ্যই বুলেটটা থেমে যাবে, যেহেতু দেওয়ালে ওকে একটা বাধা প্রদান করছে। তো শেষ বেগ কত হবে? যদি থেমে যায় শেষ বেগ হচ্ছে 0। তো এখানে কয়েকটা বিষয় লক্ষণীয় আর কি, যে কোন একটা বস্তুর যদি শেষ বেগ 0 হয়, বা কোন একটা বস্তু যদি চলার পথে গিয়ে থেমে যায় তাহলে তার শেষ বেগ 0। আর কোন একটা বস্তু যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে সেখানে আদি বেগ হচ্ছে 0। আর এককগুলা যে মানগুলা যে একক দেওয়া থাকবে না কেন আমরা সবগুলোকে এসআই এককে বা স্ট্যান্ডার্ড ইউনিটে নিয়ে আসবো আর কি, এটা হচ্ছে বিষয়। আর এখানে আমাদের নির্ণয় করতে হবে কি মন্দন ইকুয়াল টু 0 ইকুয়াল টু হল। এখন দেখো এখানে কয়টা রাশি আছে? ইউ আছে, এস আছে, ভি আছে, এ আছে, 4টা। ইউ, ভি, এস, এ। এখন দেখবো আমরা এই 4টা রাশি কোন সমীকরণে আছে আর কি। এস সমান কি ছিল? এস সমান ভিটি নাই, ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস এটি, ঠিক আছে, কিন্তু এখানে আমাদের টি নাই। তারপর ওখানে আবার ভি সমান এস নাই। তারপরে দেখো তৃতীয় সমীকরণ কি ছিল? এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এ নাই, ওটা হবে না। তারপর 4 নম্বর সমীকরণ কি ছিল? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এস ইকুয়াল টু ছিল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, কিন্তু ওখানে ভি নাই, ওটা দ্বারা হবে না। দেখো 5 নম্বর সমীকরণ কি ছিল? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2a এস, কি ছিল? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2a, এখানে দেখো সবগুলো আছে। ইউ স্কয়ার, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, 4টে আছে। অর্থাৎ আমরা এখানে 5 নম্বর সমীকরণ ইউজ করব। এখন শুধু মানগুলো বসিয়ে দাও, অথবা এক্সচেঞ্জ করে নিতে পারো। এর মান 0, এর মান হচ্ছে 800 স্কয়ার প্লাস ইনটু এস হচ্ছে 2 বা 0। আবার স্কয়ার দিতে হবে ক্যালকুলেটরে। অনেকে দশ দেখি প্লাস 2 আর 2 গুণ করলে 4, এটা হচ্ছে এ, বা এটা যদি এই পাশে নিয়ে আসি ইকুয়াল টু মাইনাস 0.400 ভাগ হচ্ছে 4 মাইনাস মিটার পার সেকেন্ড। দেখো ত্বরণ আসলো কত? ত্বরণ হচ্ছে -8100000 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কয়ার। কিন্তু ত্বরণের একক তো আমরা শিখেছি যে মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন দেখো যদি তুমি ত্বরণ লেখো, ত্বরণ আর মন্দনের ক্ষেত্রে আরেকটা পার্থক্য আছে, ওই দিন বলা হয়নি, যে যদি তুমি ত্বরণ লেখো তাহলে ত্বরণের সামনে যদি ঋণাত্মক হয় মাইনাস চিহ্ন রাখতে হবে, ঋণাত্মক চিহ্ন রাখতে হবে। কিন্তু যদি মন্দন বলো, মন্দন এমনিতে ঋণাত্মক ত্বরণ, তাহলে মন্দনের সামনে আর মাইনাস চিহ্ন রাখা যাবে না। এখানে আমি যেহেতু চেয়েছি মন্দন, তাহলে তোমাকে বলতে হবে যে অতএব
অতএব মন্দন মন্দন 8 on 0.000 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে आंसर। আর যদি ত্বরণ বলতে তাহলে মাইনাসটা রাখতে হতো, বাট মন্দন বললে যদি মন্দনে ঋণাত্মক তাহলে আর এক্সট্রা ভাবে মাইনাস চিহ্ন রাখার প্রয়োজন নেই। আশা করি বুঝতে পারছো। আর তোমাদের বইয়ে আরো কিছু एग्जांपल আছে, বাসায় প্র্যাকটিস করবে, নেক্সট আর পড়ানো হবে আর কি। এখন দেখো আমরা আরেকটা বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুর সূত্র, কোন একটা বস্তুকে আমরা যখন উপর থেকে ছেড়ে দিই তখন আপনার সেটা নিচে পড়ে আসে। কারণ মার্কারটা যদি এখান থেকে ছেড়ে দিই নিচে চলে যাবে, বা যে কোনো কিছু উপরে থেকে ছেড়ে দিলে নিচে চলে আসে। তো এই উপর থেকে যে কোনো একটা বস্তু ছেড়ে দিলে নিচে চলে আসে বা নিচে পড়ে যায়, এটার উপর ভিত্তি করে বিজ্ঞানী গ্যালিলিও 3টা সূত্র প্রদান করেছে আর কি। আমরা সেই সূত্র 3টা সম্পর্কে আর কি জানবো। এই সূত্র 3টা আসলে কি কি? দেখো, 1 নম্বর সূত্র, বিজ্ঞানী গ্যালিলিও বলেছেন যে স্থির অবস্থান এবং একই উচ্চতা, স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করবে। কি বলেছেন? যে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এখানে 3টা জিনিস ম্যান্ডেটরি, যে স্থির অবস্থান, প্রথম সূত্রে স্থির অবস্থান একই উচ্চতা আর সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। আর বিনা বাধায় করতে দিতে হবে, বিনা বাধায়, সরি আরেকটা বিষয় মিস্টেক হয়ে গেছে, বিনা বাধায় তাহলে সূত্রটা কি দাঁড়ালো? যে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। একটা নির্দিষ্ট সময় দিলে সমান পথ অতিক্রম করবে। মানে যে কোনো দুইটা বস্তু যদি তুমি উপর থেকে ছেড়ে দাও স্থির অবস্থান একই উচ্চতা থেকে, সেটা নির্দিষ্ট সময়ে সমান পথ অতিক্রম করবে। কিন্তু যদিও বাস্তবে এটা ঘটে না। যেমন ধরো এই মার্কার আর তোমার খাতার পেজ যদি একসাথে ছেড়ে দিই, অবভিয়াসলি মার্কারটা আগে পড়বে, তোমার খাতার পেজটা পরে পড়বে। এখানে না হওয়ার কারণ হচ্ছে এখানে একটা বাধা আছে, বায়ুর বাধার কারণে এটা হয় না। কিন্তু বিজ্ঞানী গ্যালিলিও যে পরীক্ষাটা করেছিলেন, গিনি পালকের পরীক্ষা করেছিলেন, সেটা তিনি করেছিলেন বায়ু শূন্য অবস্থায় করেছিলেন, মানে একটা টিউবের ভিতরে করেছিলেন, সেখানে কিন্তু বায়ু ছিল না, সেখানে ছেড়ে দিয়েছিলেন। গিনি পালক আর যে যাই ছাড়া হোক না কেন বায়ু শূন্য অবস্থায় দুইটা একসাথে করবে। এখন তুমি যদি একটা পাথর এই খাতার পেজ ছাড়ো তাও একই সাথে পড়বে, মার্কার আর খাতার পেজ চালো একই সাথে পড়বে। কিন্তু আমাদের যে নর্মাল এনভায়রনমেন্ট বা এখন যে পরিবেশটা আছে সেখানে সেটা সম্ভব না। তো এটা পরীক্ষামূলকভাবে যেহেতু প্রমাণ হয়েছে, শুধু আমরা সূত্রটা মনে রাখবো। অনেক সময় ক নম্বরের জন্য সেটা 2 নম্বর বলছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। কি বলছে? যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় যদি একটা বস্তু পড়তে থাকে তাহলে একটা নির্দিষ্ট সময় পরে যে বেগটা প্রাপ্ত হবে সেটা হচ্ছে ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ আমরা যদি সময়কে কি দ্বারা প্রকাশ করি, টি দ্বারা প্রকাশ করি, আর বেগ হচ্ছে বি। এখন স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগকে ভি দ্বারা প্রকাশ করি ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক টি। স্থির অবস্থান থেকে কোন একটা বস্তু বিনা বাধায় পড়তে থাকলে নির্দিষ্ট সময়ে যে বেগ প্রাপ্ত হবে সেটা হচ্ছে ওই সময়ে সমানুপাতিক। এগুলো থেকে পরে আমরা সূত্র প্রতিপাদন করবো আর কি। আগে আমরা গ্যালিলিও সূত্র 3টাকে কাহিনী দিয়ে ব্যাখ্যা আগে দেখে নেই, তারপর আমরা সূত্র প্রতিপাদন করবো। দেখো 3 নাম্বার যেটা বলেছেন, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। বেগ বলছিল সময়ের সমানুপাতিক, আর স্থির অবস্থান থেকে কোন একটা বস্তু যদি বিনা বাধায় পড়তে থাকে তাহলে নির্দিষ্ট সময়ে যে দূরত্বটুকু অতিক্রম করবে সেটা হচ্ছে তার সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ আর পরন্ত বস্তুর ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, যে পরন্ত বস্তুর ক্ষেত্রে আগে যে আমরা গতির 5টা সমীকরণ শিখলাম সব সেম থাকবে, শুধু ত্বরণটা চেঞ্জ হবে। ত্বরণ এর জায়গায় হবে কি অভিকর্ষ ত্বরণ জি, কারণ যখন একটা বস্তু উপর থেকে নিচে পড়তে থাকে সবসময় তার উপর একটা ত্বরণ ক্রিয়া করে, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ।
তাই যখন পরন্ত বস্তুর সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করবো তখন সবসময় এর জায়গায় জে কে ইউজ করবো। তারপর দেখো আমরা গতির সমীকরণে যে অতিক্রান্ত দূরত্ব এস শিখেছিলাম সেটা পরন্ত বস্তুর ক্ষেত্রে এসে হয়ে যাবে এইচ। কারণ একটা বস্তু যখন উপর থেকে পড়তে থাকে তখন আর অতিক্রান্ত দূরত্ব হয় না, সেটা হয়ে যায় উচ্চতা। এজন্য উচ্চতা হেড, যেহেতু হেডের উচ্চতাকে এজন্য এইচ দ্বারা প্রকাশ করা হয়। এখানে দেখো তাই আসবে যে এখানে যেহেতু 3 নম্বর সূত্রটা বলছে কি যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, দূরত্বটা যে কোনো এখানে এইচ হয়ে যাবে, উপর থেকে যেহেতু আসতেছে, নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটা হবে তার ওই অতিক্রান্ত সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে আশা করি সূত্র 3টা ক্লিয়ার। 2 নম্বর এবং 3 নম্বর একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা বি সমানুপাতিক টি, এ সমানুপাতিক টি স্কয়ার, এগুলো থেকে আবার সূত্র প্রতিপাদন করা যায়, এগুলো আমরা এখন দেখবো। এখন দেখো ওই যে গতির সমীকরণ যেভাবে আমরা পড়লাম এগুলো থেকে আবার ম্যাথ করা যায়। এই পরন্ত বস্তুর সূত্র 3টা থেকেও আবার তোমার সূত্র প্রতিপাদন করে সমীকরণে আকার আনা যায় এবং এগুলো থেকে ম্যাথ করা যায় আর কি। যদিও এই গতির থেকে যে সমীকরণগুলো আসবে সেগুলো আমরা যে পরন্ত বস্তুর সূত্র থেকে যে সমীকরণগুলো আসবে এগুলো তোমার গতির সমীকরণের মতোই, বাট একটু ডিফারেন্ট কোথায়, এই যে ত্বরণ, গতির সমীকরণের ক্ষেত্রে ত্বরণ ছিল এ, বাট পরন্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণ হয়ে যাবে জি। গতির সমীকরণের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব ছিল এস, বাট পরন্ত বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে এইচ। দেখো এখন এখান থেকে সূত্র বাস্তবায়ন করা যায়। ভি সমানুপাতিক, আমরা 2 নম্বর সূত্র থেকে শিখলাম কি ভি সমানুপাতিক টি। যেহেতু সমানুপাত, এটাকে তুলে দিতে একটা ধ্রুবক ইউজ করতে হবে, তাহলে ভি সমান সমান লেখা যায়। ধ্রুবক যদি সমানুপাত চিহ্ন যদি উঠায় দেয়, সমান চিহ্ন যদি বসায়, তাহলে একটা ধ্রুবক দিতে হবে। ধ্রুবকটা আমরা নিয়ে নিচ্ছি জি, কারণ জি একটা অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর অভিকর্ষ ত্বরণটা সবসময় ফিক্সড, নির্দিষ্ট স্থানের জন্য ফিক্সড, মানে স্থান যদি চেঞ্জ না করো, যে স্থানে অভিকর্ষ ত্বরণ সবসময় একই থাকে, এটাকে আমরা ধ্রুবক ধরতে পারি। আর আমি বলছিলাম যে পরন্ত বস্তুর সূত্রগুলো সবসময় কোন অবস্থানে, স্থির অবস্থান মানে বেগ কত, স্থির অবস্থান মানে বেগ 0। কোনো কিছুর সাথে যদি 0 আমরা যোগ করি তাহলে তার মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা লেখা যায় ইকুয়াল টু ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। দেখো এটা আমরা কয় নাম্বার শিখেছিলাম, কারণ দেখো এটা আমরা 2 নম্বরে শিখেছিলাম, গতির সমীকরণে 2 নম্বরে এটা শিখেছিলাম। এটা কিন্তু আমরা 2 নম্বরে শিখেছিলাম যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমি বলছিলাম যে গতির সমীকরণে যেটা এ আর পরন্ত বস্তুর সূত্রে সেটা হয়ে যাবে জি। দেখো তাই হয়েছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি হয়ে গেছে। ওখানে ছিল ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখানে হয়েছে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। তাহলে এটা পরন্ত বস্তুর সূত্রের একটা সমীকরণ নাকি। পরন্ত বস্তুর ক্ষেত্রে যখন আমরা কোনো ম্যাথ করবো তখন এই সূত্রটা আমরা ইউজ করবো। দেখো অনুরূপ ভাবে 3 নম্বর সূত্র থেকে আরেকটা সমীকরণ প্রতিপাদন করা যায়। 3 নম্বর সূত্রের গাণিতিক রূপটা ছিল এরকম, h স্কয়ার ইকুয়াল টু t স্কয়ার। দেখো আগের মতো, যেহেতু আমরা এই যে সমানুপাতিক চিহ্ন ওটা সমান দিলাম, তাহলে একটা ধ্রুবক দিতে হবে। ধ্রুবকটা কি, t স্কয়ার। তারপর দেখো যেহেতু স্থির অবস্থান থেকে মানে হলো আদিবেগ 0। আদিবেগ 0 মানে 0 সাথে যা কিছু গুণ করবে তাই 0। আদিবেগ 0 মানে u 0। তাহলে এর সাথে যদি আমরা সময় গুণ দেই এটাও 0 হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা একটা কিছু সহজে যোগ দিতে পারি, এটা হচ্ছে ut প্লাস হাফ gt স্কয়ার। হাফ এটা একটা কনস্ট্যান্ট নাম্বার, এটা একটা ধ্রুবক, এখানে নিতে পারো তুমি, এখানে নিতে পারো, যেহেতু কনস্ট্যান্ট নেওয়া যায় এখানে নিতে পারো। বা তোমার এই প্রতিপাদনগুলো গুরুত্বপূর্ণ না, তোমার যেটা মনে রাখতে হবে এই যে সমীকরণ v ইকুয়াল টু u প্লাস gt আর হচ্ছে h ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কয়ার। দেখো তো এটাও শিখছিলাম আমরা, 4 নাম্বার সমীকরণ শিখছিলাম কিনা, গতির 4 নাম্বার সমীকরণ শিখছিলাম কিনা, যে h ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। বাট এখানে h এর জায়গায় চলে এসেছে কি, এর জায়গায় চলে এসেছে h আর এর জায়গায় চলে এসেছে g, জাস্ট এইটুকুই পার্থক্য। আর সব সমীকরণ ওটার মতোই, গতির সমীকরণের মতোই পরন্ত বস্তুর সমীকরণগুলো লেখা যায় আর কি। সেম ভাবে আমরা আরেকটা সমীকরণ লিখতে পারি, যেহেতু গতির 5 নাম্বার একটা সমীকরণ লিখছিলাম, দেখো মনে আছে কিনা, 5 নাম্বার একটা লিখছিলাম গতির সমীকরণ, যে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। কিন্তু এখানে এই দুইটা কি হয়ে যাবে, a হয়ে যাবে g দ্বারা স্থানান্তরিত হয়ে যাবে, s এর দ্বারা কি হয়ে যাবে, h হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 2gh। পরন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে বা পরন্ত বস্তুর ম্যাথ গুলো করার ক্ষেত্রে আমরা এই 3টা সূত্র ইউজ করব আর কি। v ইকুয়াল টু u প্লাস gt,
এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার আর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g এইচ। আশা করি ক্লিয়ার। এগুলো থেকেও ম্যাথ করা যাবে আর কি, আমি দু একটা উদাহরণ দেখাচ্ছি আর কি। একটি বস্তুকে উপর থেকে ছেড়ে দেওয়া হয় বিশ মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। বস্তুটিকে কত উচ্চতা থেকে দেখো আরেকটি উদাহরণ আমরা দেখতে পারি পরন্ত বস্তুর সূত্র থেকে বা সমীকরণগুলো থেকে। একটি বস্তুকে উপর থেকে ছেড়ে দেওয়া হলো, ধর একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটি বস্তুকে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর শেষে যে একটা বেগ প্রাপ্ত হয়েছে সেটা কত বেগ প্রাপ্ত হয়েছে? 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে। এখন বলেছে কতটুকু উচ্চতা থেকে ছেড়েছিল সেটা নির্ণয় করতে হবে। তাহলে আগের মতোই লিখে নেবে এখানে, যেহেতু একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিয়েছে অবশ্যই স্থির অবস্থান থেকে, আর পরন্ত বস্তুর সূত্রগুলো অধিকাংশ স্থির অবস্থান থেকে। সো স্থির অবস্থান হলো আদিবেগ হবে কত? আদিবেগ 0। আদিবেগ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। আদিবেগ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। তারপর দেখো শেষ বেগ প্রাপ্ত হয়েছে, কত প্রাপ্ত হয়েছে? 20 মিটার পার সেকেন্ড। শেষ বেগ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড। ত্বরণ এখানে উচ্চতা চাইছে, উচ্চতা আমাদের দেওয়া নাই, উচ্চতাটা লিখে নিবে। উচ্চতা h ইকুয়াল টু, আর একটা বিষয় মনে রাখতে হবে, পরন্ত বস্তুর সাথে সম্পর্কিত যত অঙ্ক আছে সবগুলো অঙ্কের অভিকর্ষ ত্বরণ বা ত্বরণ যেটা, সেটা কখনো যদি বলা নাও থাকে তাহলে তুমি ধরে নেবে অভিকর্ষ ত্বরণ, মানে ত্বরণ বলা থাকবে না, যেখানে তোমার ধরতে হবে যে ত্বরণটা আছে সেটা কি? জি। অভিকর্ষ ত্বরণ বা অভিকর্ষ ত্বরণ, জি এর মান আসলে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া হয়। এটা সম্পর্কে আমরা বিস্তারিত করব সামনের চ্যাপ্টারগুলোতে, বিস্তারিত আছে। এখন শুধু জেনে রাখা যাবে অভিকর্ষ ত্বরণ জি এর আদর্শ মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন দেখো ওই আগের মধ্যে গতির সমীকরণের বা গতির ম্যাথগুলো আমরা যেভাবে বললাম সেভাবে মিলাবো। ওখানে কি কি আছে? ইউ, ভি, এইচ এবং জি। এখন দেখবো আমাদের কোন সূত্র এটা দেয়। একটা সূত্র পড়ছিলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, একটা ছিল কি এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। না, ওখানে টি নাই, ওটা মিলবে না, প্রথমটাও মিলবে না যেহেতু টি নাই। আমাদের টি ছাড়া কোন সমীকরণটা ছিল? একদম শেষেরটা কি ছিল? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2g এইচ। এখানে আমাদের বের করতে হবে কি? এইচ। সো ভি এর মান বসিয়ে দিতে পারো। ভি এর মান হলো 20 স্কয়ার, ইউ এর মান কত? 0 প্লাস 22, জি এর মান হচ্ছে 9.8 ইন্টু এইচ, বা হবে 400 ইন্টু 9.86 ইন্টু এইচ, বা এইচ ইকুয়াল টু হচ্ছে 400/9.6। এইচ উচ্চতার হচ্ছে মিটার বা দূরত্ব, উচ্চতা এক প্রকার দূরত্ব, 20.41 মিটার। অতএব বস্তুটিকে 20.41 মিটার উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। এটা তোমাকে লিখতে হবে যে অতএব বস্তুটিকে 20.41 মিটার উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। আশা করি ক্লিয়ার।
এই ছিল আজকের আমাদের বিভিন্ন প্রকার গতি এবং গতির সমীকরণ থেকে যে রিলেটেড ম্যাথগুলো দুই একটা দেখেছি, আরো অনুশীলনীতে আছে, সেগুলো প্র্যাকটিস করবে। আর পরন্ত বস্তুর সূত্র বা পরন্ত বস্তুর সমীকরণ থেকে কিছু ম্যাথ দেখেছি, কিন্তু আমাদের মনে হয় যে দুইটা জিনিস আর কি বাদ পড়ে গেছে। একটা হচ্ছে সমবেগ, আর একটা হচ্ছে সমত্বরণ। এই দুইটা জিনিস সম্পর্কে একটু মানে বলা হয়েছে বাট কম। সমবেগ আমি আজকে ক্লাসে বলেছিলাম শুরুতে যে যে কোনো একটা বস্তু সবসময় একই বেগে গতিশীল থাকে, মানে বেগটা সবসময় একই রকম। আর 5 মিটার বেগে চলতেছে, 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, 10 সেকেন্ড পরে 5 মিটার পার সেকেন্ডে, 20 মিনিট পরে 5 মিটার পার সেকেন্ড, মানে যত সময় যায় তার বেগ সবসময় 5 মিটার পার সেকেন্ড বা একই বেগ যদি থাকে তাহলে সেটা হচ্ছে সমবেগ। তাহলে সমবেগের ক্ষেত্রে ত্বরণটা কত হবে? সমবেগের ক্ষেত্রে ত্বরণ শূন্য, কারণ এখানে বেগের পরিবর্তনই হয় না। আমি ত্বরণের সময় বলেছিলাম যে বেগের পরিবর্তনের হার, সময়ের সাথে সাথে বেগের যতটুকু পরিবর্তন হবে সেটাই হচ্ছে ত্বরণ। বাট সমবেগের ক্ষেত্রে বেগ তো সেম, সেখানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, সো ত্বরণ সেখানে হবে শূন্য। আচ্ছা, সমত্বরণ হচ্ছে কোনো একটা বস্তুর বেগ যদি একটা নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়, মানে একটা নির্দিষ্ট সময় যাবে, যতটুকু বৃদ্ধি পাবে আবার পরবর্তীতে নির্দিষ্ট সময় গেলে অতটুকু বৃদ্ধি পাবে। ধরো 1 সেকেন্ডে যদি তার বেগ 2 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায় বা 2 মিটার পার সেকেন্ড হয়, আবার পরবর্তী 1 সেকেন্ডেও 2 মিটার পার সেকেন্ডই হবে, তাহলে তার সেটা ত্বরণ হচ্ছে সমত্বরণ, অর্থাৎ বেগ বৃদ্ধির হারটা সমান, সেটা হচ্ছে সমত্বরণ। আর সমবেগ তো আশা করি ক্লিয়ার। এই ছিল আমাদের গতি নিয়ে আলোচনা আর কি, গতি সম্পর্কিত বিভিন্ন রাশি এবং গতি রিলেটেড যে ম্যাথগুলো মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। আর ওই যে প্রথমে যে বেসিক জিনিসগুলো বুঝিয়েছি আর কি, ওগুলো থেকে গ আসবে না, বাট ক খ কিন্তু আসবে। এবং তোমাদের যেহেতু 5টা আরো সংযুক্ত প্রশ্নের উত্তর করতে হবে 2 নম্বরে, সো ওগুলো একটু ভালোভাবে করতে হবে, ওগুলো থেকে আসবে। ওই সূত্রের প্রতিপাদনগুলো আসতে পারে 2 নম্বরের জন্য, তো একটু ভালোভাবে করবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।